রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরে সকল শ্রোতা বন্ধুকে আমি সুপ্রদীপ নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। আজ আমাদের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প প্রত্নকেতকী প্রথম ভাগ। শুরু হচ্ছে আজকের গল্প। কুকুরছানাটা বোধ করি অদৃষ্টের ফেরেই সেদিন রাস্তায় নেমে পড়েছিল। সুধীর সন্ধ্যার সময় স্ত্রীকে সাথে করে মোটরে বেড়াতে বেরিয়েছিল। মাথা খোলা জ্যাগুয়ার গাড়িটা আস্তে চলতেই জানে না। সামনে সার্দার্ন অ্যাভিনিউয়ের খোলা রাস্তা পেয়ে উল্কার বেগে ছুটছিল। কুকুরছানাটাও ঠিক সময় বুঝেই রাস্তায় নামল। ধীর পায়ে রাস্তা পেরোবে সে। তার আকৃতি অতি ক্ষুদ্র, গায়ের রং নোংরা হলুদ। সুধীর প্রথমে ওটাকে দেখতে পায়নি। যতক্ষণে দেখতে পেল সে, তখন কুকুরছানার আর মৃত্যুর মাঝখানে 20 গজের ব্যবধান। সুধীর সজোরে ব্রেক কষল। স্বামীর পাশে বসে থাকা অরুণা এই আকস্মিক ব্রেকের জন্য প্রস্তুত ছিল না মোটেই। তার কপাল ড্যাশবোর্ডের গায়ে সজোরে ঠুকে গেল। কপাল কাটল না বটে, কিন্তু অরুণা একটা ক্ষীণ কাকুতি উচ্চারণ করে সুধীরের গায়ে হেলে পড়ল। কুকুরছানা কিন্তু চাপা পড়েনি, অক্ষত ছিল। সে গুটি গুটি পায় আবার ফুটপাতে গিয়ে উঠল। সুধীর দেখল অরুণা জ্ঞান হারিয়েছে। সে ব্যগ্র কণ্ঠে ডাকল, অরুণা, অরুণা, অরুণা। অরুণা সাড়া দিল না। সুধীরের বুকের মধ্যে একবার ধক করে উঠল। তারপর দ্রুত হাতে গাড়ি ছুটিয়ে দিল তীর বেগে। মাইলখানেক দূরে একটা নার্সিং হোম আছে। সেখানকার ডাক্তার তার পরিচিত। সুধীর অবস্থাপন্ন বনেদি বাড়ির ছেলে, শান্ত, শিক্ষিত, স্বাস্থ্যবান যুবক। ওর চরিত্রে এক অচপল মূঢ়তা আছে। মাত্র মাস 6 হলো অরুণার সাথে ওর বিয়ে হয়েছে। অরুণা উচ্ছল রূপবতী, আধুনিক আদর্শের কৃষ্ণাঙ্গতন্নী নয় বটে, কিন্তু কালিদাস ও জয়দেবের চোখে তার রূপ বোধ করি ভালো লাগত। তাকে দেখলে গীত গোবিন্দ বা মেঘদূতের কথা মনে পড়ে যায়। 6 মাসের বিবাহিত জীবনে তারা মনের দিক দিয়ে খানিকটা কাছাকাছি এসেছে বটে, কিন্তু একেবারে মিশে গলে একাকার হয়ে যায়নি। সুধীর যদিও নিজের মন প্রাণ অরুণার কোলে সমর্পণ করেছে, কিন্তু অরুণার মনের আড়াল এখনো পুরোপুরি ঘোচেনি। কারোর কারোর মনের দরজা আস্তে আস্তে খোলে, খুলতে বিলম্ব হয়। নার্সিংহোমের ডাক্তার অরুণাকে পরীক্ষা করে বললেন, হ্যাঁ, ভয়ের কিছু নেই, সামান্য কনকাশন হয়েছে, আর 8 ঘন্টার মধ্যে জ্ঞান এসে যাবে। অরুণার যখন জ্ঞান হলো, সুধীর তখন তার খাটের পাশে বসে একাগ্র চোখে ওর মুখের দিকে তাকিয়ে আছে। অরুণার চোখে কিন্তু মোহচ্ছন্ন দৃষ্টি। সে কিছুক্ষণ শূন্যে চেয়ে থেকে অস্পষ্ট স্বরে বললে, কেয়ার গন্ধ। ডাক্তার বললেন, সম্পূর্ণ সুস্থ হতে 3-4 দিন লাগবে। অরুণা নার্সিং হোমেই রইল। 3 দিন পর সুধীর অরুণাকে নিয়ে ঘরে ফিরল। অরুণা এখন সেরে উঠেছে, সেই আচ্ছন্ন ভাব আর নেই। তবু তার মুখের হাসি, চোখের চাহনি দেখে মনে হয় সে যেন অন্তরের কোনো সুদৃঢ় লোকে প্রবেশ করেছে। বাইরের জগতের সাথে তাই তার সম্পর্ক কমে গিয়েছে ক্রমশ। স্বামী স্ত্রীর মধ্যে যে সান্নিধ্য নিবিড় হয়ে ওঠার উপক্রম করেছিল, তা যেন হঠাৎই আবার শিথিল হয়ে গিয়েছে।
কয়েকদিন লক্ষ্য করে সুধীর নার্সিংহোমের ডাক্তারের সঙ্গে দেখা করল। ডাক্তার সব শুনে বললেন, ও কিছু নয়, 2-4 দিনে ঠিক হয়ে যাবে। এক কাজ করুন না, ওকে নিয়ে কোথাও ঘুরে আসুন, চেঞ্জ লাগলে শিগগিরই আরাম হয়ে যাবে। সুধীর বলল, কোথায় যাব বলুন তো? শীত এসে পড়লো, এখন তো পাহাড়ে যাওয়াও চলবে না। ডাক্তার বললেন, নাই বা গেলেন পাহাড়ে, অত বড় রাজস্থানের মরুভূমি পড়ে রয়েছে, সেখানে যান। রাজস্থানের মরুভূমি। সুধীরের মনে পড়ে গেল তার এক অদূর সম্পর্কের ভগ্নিপতি মস্ত বড় প্রত্নতাত্ত্বিক। তিনি বর্তমানে রাজস্থানের পশ্চিম প্রান্তে খনন কার্য চালাচ্ছেন। ভালোই হয়েছে, সুধীর ঠিক করলো অরুণাকে নিয়ে রাজস্থানের মরুভূমিতেই যাবে। নতুন দেশ, নতুন পরিবেশ, অরুণা নিশ্চয়ই দ্রুত সেরে উঠবে। সে বাড়ি ফিরে অরুণার কাছে প্রস্তাব পারল। অরুণা বিশেষ উৎসাহ দেখালো না বটে, কিন্তু রাজি হয়ে গেল। তারপর দিন দশেকের মধ্যে রাজস্থানের ভগ্নিপতিকে চিঠি লিখে সব রকম ব্যবস্থা করে সুধীর অরুণাকে নিয়ে রাজস্থানের জন্য বেরিয়ে পড়ল। কলকাতা থেকে রাজস্থান সামান্য পথ নয়, দিল্লিতে ট্রেন বদল করে যেতে 3 দিন সময় লাগে। মেল ট্রেনের সেই ছোট্ট কামরার দীর্ঘ পথ অতিক্রম করতে করতে অরুণার মন উৎফুল্ল হয়ে উঠতে লাগলো। চোখে মুখে দেখা গেল উৎসুক আগ্রহ। সে এ জানলা থেকে ও জানলা থেকে ছোটাছুটি করে সুধীরকে নানা বিচিত্র প্রশ্ন করে ব্যতিগ্রস্ত করে তুলল। অরুণার এই পরিবর্তনে সুধীর খুব খুশি হয়ে উঠল। তাকে কাছে টেনে গদগদ সুরে বলল, ভালো লাগছে? অরুণা মিষ্টি গলায় উত্তর দিল, খুব ভালো লাগছে। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে অনেক দিন বিদেশে থাকার পর নিজের দেশে ফিরে যাচ্ছি। তারপর একদিন বেলা 3 প্রহরে তারা রাজস্থানের একটা ছোট্ট স্টেশনে নামল। প্ল্যাটফর্মে পা দিতে স্টেশনের বাইরে শুষ্ক প্রান্তর থেকে কালি মাখা অতপ্ত বাতাসের একটা তরঙ্গ তাদের উপর দিয়ে বয়ে গেল। অরুণা চকিত চোখে চারিদিকে চেয়ে বলল, গন্ধ পাচ্ছ? কেয়া ফুলের গন্ধ। সুধীরের মনে পড়ে গেল অরুণা আগেও একবার অর্ধচেতন অবস্থায় কেয়া ফুলের উল্লেখ করেছিল। সে একটা সুগভীর নিঃশ্বাস টেনে বলল, কেয়া ফুলের গন্ধ? কই না তো, আমি তো পুরো ইঞ্জিনের কয়লার গন্ধ পাচ্ছি। ঠিক এই সময় কোট প্যান্ট সোলার হ্যাট পরা প্রত্নবিদ বিরাজমোহন বাবু এসে উপস্থিত হলেন। রোদে পোড়া চামড়া, শীর্ণ মধ্যবয়স্ক এক ব্যক্তি। বাংলা, ইংরাজি, হিন্দি, সংস্কৃত মিশিয়ে কথা বলেন। সুধীর তাকে প্রণাম করল। দেখা দেখি অরুণাও প্রণাম করল। বিরাজমোহনবাবু ইতিপূর্বে অরুণাকে দেখেননি। স্বপ্রশংসার সুরে হেসে বললেন, বাহ, খাসা শাল্যবধূ তো। সুধীর অবাক হয়ে বলল, শ্যালবধূ? বিরাজবাবু বললেন, শাল্যবধূ বুঝলে না? তুমি হলে আমার শাল্য, মানে শালক। ও হলো গিয়ে তোমার বধূ, সুতরাং শাল্যবধূ। এসো, জিপ এনেছি, স্টেশন থেকে 15 মাইল যেতে হবে যে। জিপে মালপত্র তুলে 3 জন গাড়িতে উঠলেন। বিরাজবাবু গাড়ি চালাচ্ছিলেন। স্টেশন থেকে 1/2 মাইল যাবার পর আর লোকালয় দেখাই যায় না। চারিদিকে শুধু ধুধু বালি আর বালি। 2-4খানা কঙ্কালসার গাছ আর ঝোপঝাড়। দূরে দূরে ছোট ছোট পাহাড়ের ঢিবি। তার মধ্যে দিয়ে অস্পষ্ট পাথুরে পথের চিহ্ন চলে গেছে। জিপ চলতে চলতে বিরাজবাবু গল্প করছিলেন। এ দেশটা এখন প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে বটে, কিন্তু 2000 বছর আগে এমন ছিল না। উর্বর দেশ ছিল। তখন এখানে একটা রাজ্য ছিল, মরুভূমির ওপান্তে ছোট্ট একটা রাজ্য। তারপর প্রকৃতি এবং মানুষ একসঙ্গে এই রাজ্যের পিছনে লাগলো।
ইতিহাসে যাদের পার্থিয়ান বলা হয়েছে। সেই পারদ জাতি এদেশে আক্রমণ করে অধিকার করল, কিন্তু বেশি দিন রাজ্য ভাগ করতে পারল না। 200 বছরের মধ্যে মরুভূমি এসে রাজ্যটাকে গ্রাস করে নিল। তখন এদেশের মানুষের বসতি নেই বললেই চলে। পুরনো ঘরবাড়িও ভেঙে পড়েছে। কেবল প্রস্তর নির্মিত রাজপ্রাসাদখানা এখনো মরুভূমির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বালির মধ্যে অতপ্রণিত অবস্থায় মাথা জেগে দাঁড়িয়ে আছে। এই রাজপ্রাসাদ এখন আমার স্থানাবাস, মানে হেডকোয়ার্টার। তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি। সুধীর বলল, সেখানেই ঘোরাঘুরি করছেন নাকি? বিরাজবাবু হাসলেন। আরে না না, ও প্রাসাদ তো মাত্র 1500 কি 2000 বছরের পুরনো। আমাদের দৃষ্টি আরো গভীরে। রাজপ্রাসাদ থেকে মাইল 3 দূরে একটা জায়গায় সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গিয়েছে। অন্তত 4000 বছর আগে ওখানে ব্রোঞ্জ যুগের একটা সভ্যতা ছিল। এখন বালি চাপা পড়েছে, আমরা তাই ঘুরে বার করছি। বিরাজবাবু শুধু প্রত্নপণ্ডিত নন, প্রত্ন পাগল। তিনি উৎসাহের সঙ্গে খনন কার্যের বিষয়ে আরো অনেক তথ্য বলে চললেন। সুধীরের প্রত্নতত্ত্বের প্রতি বিশেষ অনুরাগ ছিল। সে নীরবে তাই শুনে গেল। আধ ঘন্টা চলার পর সামনে মাইল 2 দূরে একটা উঁচু পাথরের ঢিবি দৃশ্যমান, যেন বালি ফুঁড়ে একটা ত্রিকোণ পাথরের চাঙড় মাথা তুলেছে। বিরাজবাবু বললেন, ওই দেখো রাজপ্রাসাদ, যেখানে তোমরা থাকবে। অরুণা উৎসুক চোখে সেদিকে চেয়ে রইল। সুধীর বলল, আপনিও তো ওখানেই থাকেন। বিরাজবাবু বললেন, ওখানে আমার অফিস আছে বটে, কিন্তু আমি বেশিরভাগই সময় তাঁবুতেই থাকি। যেখানে এক্সকাভেশন হচ্ছে সেখানে হরদম না থাকলে অসুবিধা হয়। আমার সহকর্মীরা এবং কুলিরা সরজমিনে থাকে। রাজপ্রাসাদটা তোমাদের দুজনের জন্যই রিজার্ভ থাকবে। সুধীর খানিক উদ্বিগ্ন হয়ে বলল, কেবল আমরা দুজন একলা থাকবো? বিরাজবাবু বললেন, একেবারে একলা নও, অফিসের একজন পাহারাদার আছে, সে প্রাসাদেই থাকে। তার বউকেও আনিয়ে রেখেছি। ওরা স্থানীয় লোক, দুজনে মিলে তোমাদের খাতিরদারি করবে। জিপ এসে রাজবাড়ির সামনে থামল। একজোড়া স্ত্রী পুরুষ প্রাসাদের ছায়ায় বালির ওপর মুখোমুখি হয়ে বসেছিল। ওদের আসতে দেখে উঠে দাঁড়িয়ে সেলাম করল। পুরুষের মাথায় ধামার মতন প্রকাণ্ড একটা পাগড়ি। পাগড়ির নিচে গোঁফ আর দোপাট্টা দাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। স্ত্রীলোকটার নাকে নথ, সীমান্তে রূপোর ঘণ্টি। বিরাজবাবু বললেন, গিরিধারী, এরা এসে গিয়েছেন, তোমরা এদের দেখভাল করো। হ্যাঁ রুক্মিণী, রান্নার ব্যবস্থা করেছো তো? বেশ বেশ, আমি এখন খাদে যাচ্ছি, চিরাগ বাতির সময় ফিরবো। তোমরা এদের সামান ভিতরে নিয়ে যাও। সুধীরকে বললেন, আজ রাত্রিটা আমি এখানেই থাকবো, তোমাদের ঘর বসত করে দিয়ে নিশ্চিন্ত হব। আচ্ছা আসি এখন। হ্যাঁ। বিরাজবাবু জিপ চালিয়ে চলে গেলেন। গিরিধর সিং ও রুক্মিণী লটবহর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুধীর ও অরুণা প্রাসাদের সামনে বালির ওপর পায়চারি করতে করতে চারিদিক দেখতে লাগলো। প্রাসাদের সদর আন্দাজ 50 গজ চওড়া, আগা গোড়া গেরুয়া রঙের পাথর দিয়ে তৈরি। নিচের তলা বালুস্তূপের নিচে চাপা পড়েছে বটে, কিন্তু অবশিষ্ট দুটো তলা মিলিয়ে এখনো প্রায় 40 ফুট উঁচু। 3 তলাটা পিরামিডের মতন কোণাকৃতি। জায়গায় জায়গায় পাথর খসে গিয়ে প্রাসাদের গায়ে ক্ষত সৃষ্টি হয়েছে, কিন্তু মোটের ওপর অটুট আছে এখনো। সুধীর দেখতে দেখতে বলল, এত পুরনো বাড়ি দেখে কিন্তু মনে হয় না। এই বাড়িতে 1500-2000 বছর আগে রাজা রানী থাকতো।
লোক, লস্কর, সেনা, সামন্ত গুম গুম করত। কল্পনা করা যায়? তুমি তুমি কল্পনা করতে পারো? স্বপ্নাতুর চোখে চেয়ে থেকে অরুণা বলল, পারি। গিরিধর এসে জানালো সামান যথাস্থানে রাখা হয়েছে, এখন মালিক ও মালকিন গৃহপ্রবেশ করতে পারে। সুধীর ও অরুণা বালি পার করে ধীরে ধীরে উপরে উঠে একেবারে দুতলার বারান্দায় এসে উপস্থিত হল। বারান্দাটা প্রশস্ত, বারান্দার প্রান্ত থেকে ঘরের সারি আরম্ভ হয়েছে। ঘরের পর ঘর, অসংখ্য ঘর, কোনোটা আকারে আয়তনে সভাগৃহের মতন বড়, আবার কোনোটা কোঠরের মতন ছোট। সব মিলিয়ে একটা বিশাল গোলক দাঁদা বললে ভ্রম হয়। প্রাসাদের নিচের তলা থেকে পাথরের সিঁড়ি অজগরের মতন দোতলার বারান্দায় উঠে এসেছে, তারপর পাক খেয়ে 3 তলার দিকে চলে গিয়েছে। গিরিধর সিং বলল, আপনাদের মহল 3 তলায়। সুধীর জিজ্ঞাসা করল, তোমরা কোথায় থাকো? গিরিধর সিঁড়ির গহ্বরের দিকে আঙুল তুলে বলল, ওই নিচে 2টো ঘর আছে, পরিষ্কার করে নিয়েছি, ওহাপেই থাকি। রান্নাঘর भी সেখানেই। ভারী চমৎকার জায়গা হুজুর, ঠান্ডা নেই, গরমি भी নেই, একটু অন্ধকার ওই যা। সুধীর বলল, আর অফিস কোথায়? গিরিধর বলল, ওই যে ওদিকের ঘরগুলো, ওহাপেই অফিস। সুধীর একটা বড় ঘরে উঁকি মেরে দেখল অনেকগুলো টেবিল রয়েছে, টেবিলের উপর নানা আকারের পাথরের টুকরো। অফিসের স্বাভাবিক সরঞ্জাম, কাগজপত্র, টাইপরাইটার কিছুই নেই। সুধীর বলল, চলো এবার আমাদের মহল দেখি। 3 তলাটা চন্দ্রশালা, অর্থাৎ চিলে কোঠা, পাশাপাশি 3টে ঘর, বাকিটা ছাদ, খোলা, একদম মাঠের মতন প্রশস্ত। ছাদ ঘিরে পাথরের কারুকাজ করা আলছে, মেঝের ওপর বালির পুরো পলি পড়েছে। ঘর 3টে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলোবালির চিহ্ন কোথাও নেই। মাঝের ঘরে একটা বড় খাট, একটা ঘরের একখানা টেবিল আর কয়েকটা চেয়ার দিয়ে বৈঠকখানার মতন সাজানো হয়েছে। অন্য ঘরটায় স্নানের ব্যবস্থা আছে। বিরাজবাবু প্রত্নলোকবাসী হলেও বর্তমানকালের শালা ও শাল্যবধূ সুখ স্বচ্ছন্দের ভালোই ব্যবস্থা করেছেন। এই ঘরগুলোর একটা অসুবিধা, দরজা নেই। আগে নিশ্চয়ই কাঠের দরজা ছিল, চৌকাঠ সবই ছিল, এখন ঘুম ধরে সব নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, বিরাজবাবু দরজার মাথায় পর্দা টাঙিয়ে কোনো মতে ঘরের আবরু রক্ষা করেছেন। গিরিধর সিং বলল, হুজুর আপনারা আরাম করুন, আমি চাই নিয়ে আসি। গিরিধর সিং চলে গেল। সুধীর ও অরুণা ঘরগুলো ঘুরে ফিরে দেখতে লাগলো। সুধীরের মুখে চোখে নতুনত্বের উৎস, অরুণার চোখে অবাস্তবের কুহক। সুধীর জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? অরুণা অস্ফুট সদক্তির সুরে বলল, এইসব আসবাব এখানে কেন? সুধীর বলল, সেকালের বাড়িতে একালের আসবাব বেমানা ঠেকছে না, কিন্তু উপায় কি? গজদন্ত পালঙ্ক, অস্নেহ দীপিকা, সুবর্ণ বৃঙ্গার, এসব আর কোথায় পাওয়া যাবে? গিরিধর সিং একটা বড় থালার উপর চায়ের সরঞ্জাম সাজিয়ে উপস্থিত হল। 2টো পাথরের বাটিতে মশলাদার চা, সঙ্গে ডালের ভুজিয়া, ডাল মটর, পাঁপড় ভাজা ইত্যাদি টুকিটাকি খাবার। দুজনের খিদে পেয়েছিল বেশ, তারা সাগ্রহে খেতে শুরু করল। চায়ের স্বাদ ঠিক স্বাভাবিক চায়ের মতো নয়, তবু মন্দ লাগলো না। ভাজাভুজিগুলোতেও ঝাল একটু বেশি, কিন্তু অত্যন্ত মুখরোচক। দুজনেই হাসাহাসি করতে করতে সব খেয়ে ফেলল। তারপর ঘরের বাইরের ছাদের উপর গিয়ে দাঁড়ালো। প্রাসাদের পিছন দিকে বালু প্রান্তরের পরপারে সূর্য যাচ্ছে। আতপ্ত বাতাসের গায়ে একটা শৈত্যের স্পর্শ লাগছে। দুজনে
আলসের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে পশ্চিম দিকে গিয়ে উপস্থিত হল। অরুণার আয়ত চোখ দুখানা মেলে দিগন্তের দিকে চেয়ে দেখল। সুধীর নিচের দিকে উঁকি মারল। সোহাত নিচে আলগা বালের ঢালু বাঁধ প্রাসাদের নিচের দিকে এসে ঠেকেছে। সে বলল, চারিদিকে বালুর সমুদ্র, মাঝখানে এই প্রাসাদ, যেন একটা পাথরের দ্বীপ। অরুণা উত্তর দিল না। একাগ্র চোখে অস্তমান সূর্যর দিকে চেয়ে রইল। সূর্য অস্ত গেল। নিচে বালির ওপর ঈষৎ আলোড়ন তুলে শুষ্ক শীতল বায়ু তাদের মুখে এসে লাগলো। অরুণা হঠাৎ শিউরে উঠল। সুধীরের কাছে এসে তাকে আঁকড়ে ধরে বলল, ঠান্ডা লাগছে, চলো ঘরে যাই। ভারী মজার দেশ রাজস্থান। দিনে গ্রীষ্মকাল, আবার সূর্যাস্ত হতে না হতেই শীতকাল। দুজনে ঘরে ফিরে গেল। সুধীর লক্ষ্য করল না অরুণার চোখে আশঙ্কার ছায়া, উত্তেজনা লেগে রয়েছে। সে যে হঠাৎ শিউরে উঠেছিল তা কেবল শীতের বায়ু স্পর্শে নয়, তার মনেও যেন কোনো অভাবনীয় ভবিতব্যতার স্পর্শ লেগেছে। ঘরে একখানা গোল আধখানা জানলা আছে, বর্তমানে তার উপর পর্দা ঢাকা। ছায়াছন্ন ঘরে সুধীর ও অরুণা দুটো চেয়ারে পাশাপাশি বসল। সুধীর অরুণার একটা হাত নিজের হাতে নিয়ে বলল, নতুন জায়গায় এসে তোমার বেশ ভালো লাগছে না? অরুণা একটুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো লাগছে, আবার একটু একটু ভয় ভয়ও করছে। সুধীর অনুভব করলো অরুণার হাতের আঙুলগুলো ঠান্ডা। সে আঙুলের সাথে আঙুল জড়িয়ে বলল, ভয়ের কি আছে? বাড়িটা মান্দাতার আমলের, লোকজনও বেশি নেই, তাই একটু ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। দুদিন থাকলেই সব ঠিক হয়ে যাবে। অরুণা দ্বিধা ভরে বলল, হ্যাঁ। দরজার কাছে আলো দেখা গেল। রুমকিনি প্রবেশ করল। তার হাতে রেকাবির ওপর কয়েকখানা জ্বলন্ত মোমবাতি। এই দীপান্বিতা রমণীকে চোখে দেখে সুধীরের চোখে একটা বিভ্রম জাগল। রুমকিনি যেন বর্তমানকালের মেয়ে নয়। তার বেশভূষা, স্বচ্ছন্দ গতিভঙ্গি সবই যেন সুদূর অতীতে স্পর্শবাহী। রুক্মিণী সুন্দরী নয়, যুবতীও নয়। তার বয়স 30-এর ওপরেই হবে। তামাটে গৌরবর্ণ দেহে কঠিন স্বাস্থ্য, নথ পড়া মুখখানিতে আভিজাত্যের দীপ্তি। প্রকৃতির বিচিত্র বিধানে রাজস্থানের উঁচু নিচু সকল জাতির মেয়ের দেহে কেমন যেন এক রাজকন্যা সুলভ মর্যাদা রয়ে গিয়েছে। রুক্মিণীর হাসিটা মিষ্টি, কণ্ঠস্বর বিনম্র। একখানা মোমবাতি টেবিলের ওপর রেখে সে অরুণার দিকে চেয়ে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, ভাই, সব ঘরে বাতি দিয়ে আসি। অরুণা বলল, এসো। অরুণার বাপের বাড়ি বিহার প্রদেশে। সেও অল্প বিস্তর হিন্দি বলতে পারে। রুক্মিণী চলে গেল। অন্য ঘর দুটোতে আলো দিয়ে এসে অরুণার পাশে এসে দাঁড়ালো। বলল, ভাই, এবার তোমার চুল বেঁধে দিই। অরুণার ওর দিকে আলতো করে তাকালো। নিজের চুলে আঙুল বুলিয়ে বলল, আজ থাক, আজ শুধু মুখ হাত ধুয়ে নেব। ঠিক হ্যাঁ, আমি তাহলে যাই। হ্যাঁ, রসোই করতে হবে তো। যাও। রুক্মিণী অরুণার দিকে একটা সুস্মিত দৃষ্টিপাত করে চলে গেল। সুধীর বলল, রুক্মিণীর দেখেছি তোমাকে বেশ ভালোই লেগেছে। হ্যাঁ? অরুণা একটু অন্যমনস্ক হাসল। দুজনে মোমবাতির আলোয় নীরবে বসে রইল। অরুণার দিকে তাকিয়ে সুধীরের মনে হলো এই অস্ফুট আলোতে অরুণা যেন আরো অবাস্তব হয়ে গিয়েছে। নিচে জিপের শব্দ পাওয়া গেল।
বিরাজবাবু ফিরেছেন। অরুণা উঠে পড়ল। সুটকেস থেকে কাপড়, জামা, সাবান, তোয়ালে ইত্যাদি নিয়ে স্নানঘরের দিকে চলে গেল। বিরাজবাবু ঘরে ঢুকলেন। তার হাতে এক মুঠো ধূপের কাঠি। উচ্চকণ্ঠে বললেন, কি হে, কেমন অট্টালিকা বুঝছো? শাল্যবধূ কোথায়? সুধীর বলল, ও বাথরুমে গেছে। চমৎকার অট্টালিকা। আপনি আপনি কোথায় শুবেন? বিরাজবাবু বললেন, ভয় নেই, হাড়ি পাতবো না। আমার শয়নকক্ষ দোতলায়। স্টেশনে একাটি ধূপকাঠি কিনেছিলাম, জিপেই পড়েছিল। বলে তিনি কয়েকটা ধূপ জেলে দিয়ে চেয়ারে বসলেন। এই ঘরগুলোতে ধূপ ধুনো দেওয়া দরকার, অনেক দিন শূন্য পড়েছিল। ধীরে ধীরে ঘরখানা ধূপের গন্ধে ভরে উঠল। সুধীর বলল, চা খাবেন না? বিরাজবাবু বললেন, তাঁবু থেকে চা খেয়ে এসেছি, এখন কেবল রাত্রে ভোজন এবং শয়ন, তারপর সূর্যোদয়ের আগেই প্রস্থান। এখানকার জল হাওয়া খুব ভালো না? বিরাজবাবু স্ব উৎসাহে বললেন, মরুভূমির মতন জায়গা আর আছে? রোগের বীজরূপ এখানে টিকতে পারে না, জ্বলে পুড়ে যায় একেবারে। তাছাড়া এমন রাত্রি পৃথিবীর আর কোথাও নেই। তাই নাকি? হ্যাঁ, এই দেশটা রাজস্থানের অন্তর্গত হলেও আসলে মালব দেশ। মুসলমানেরা যখন প্রথম ভারতবর্ষে আসে, ওরা লক্ষ্য করেছিল অযোধ্যার সন্ধ্যা, রাজোয়ারের সকাল আর মালবের রাত্রি জগতে অতুলনীয়। মুসলমানি ভাষায় বয়েত আছে। মালবের রাত্রি। বাক্যখানার রোমান্টিক স্বাদ সুধীর মনে মনে গ্রহণ করেছে। এমন সময় অরুণা শোবার ঘর থেকে বের হয়ে আসলো। ওর হাতে ধরা স্নিগ্ধ শিখা মোমবাতি। সুধীরের মাথায় কবিতা গুনগুন করে উঠল। হেনকালে হাতে দীপ শিখা, ধীরে ধীরে নামিয়ে রোমর মালবিকা। ঘরে প্রবেশ করে অরুণা থমকে দাঁড়ালো। এদিক ওদিক অবাক চোখে তাকিয়ে বলল, কেয়া ফুলের গন্ধ। বিরাজবাবু হেসে উঠলেন। কেয়া ফুল নয়, অম্বরী ধূপের গন্ধ। কেয়া ফুল এদেশে কোথায়? তাছাড়া এটা কেয়া ফুলের সময় নয়। এসো শাল্যবধূ, এসো। দ্বিধা ভরা পদক্ষেপে অরুণা এসে টেবিলের ওপর মোমবাতি রাখল। একটু অপ্রতিভের মতন হেসে বিরাজবাবুর পাশে চেয়ারে বসল। দেখে মনে হলো অরুণার মনে যেন বাস্তব আর অবাস্তবের দ্বন্দ্ব চলছে। সুধীরের মনে উদ্বিগ্ন বিস্ময় পাক খেতে লাগলো। অরুণা বারবার কেয়া ফুলের গন্ধ পাচ্ছে। বিরাজবাবু কথা বলতে আরম্ভ করলেন। তিনি একটু বেশি কথা বলেন বটে, কিন্তু কথাগুলো নীরস নয়। নানা প্রকার পাণ্ডিত্যপূর্ণ আলাপ আলোচনার সঙ্গে ঠাট্টা তামাশা মিশিয়ে ঘন্টা দুই কেটে গেল কখন। গিরিধর ও রুক্মিণী রাত্রের খাবার নিয়ে আসলো। টেবিলের ওপর খাবার সাজিয়ে গিরিধর আরও কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল। তিনজনে টেবিলের ধারে চেয়ার টেনে খেতে বসলেন। খাদ্যবস্তু সংখ্যায় এবং পরিমাণেও প্রচুর, শাক সবজি বেশি, তার সঙ্গে ঘিয়ে ভাজা ভাত আর চাপাটি, অল্প মাংস, মালাই এবং বরফি। খেতে খেতে সুধীর বলল, এই মরুভূমির মাঝখানে তাজা শাকসবজি কোত্থেকে পান? বিরাজবাবু বললেন, মাইল দুই দূরে ওভারিদের একটা গ্রাম আছে, তারাই দুধ আর শাকসবজি যোগায়। মাঝে মাঝে ভেড়ার মাংস পাওয়া যায়, কিন্তু মাছ পাওয়া যায় না একদম। মরুভূমিতে জল কোথায় যে মাছ আসবে? সুধীর জলের গেলাসে চুমুক দিয়ে বলল, ভারী সুস্বাদু জল। এই জল কোথায় পান?
বিরাজবাবু বললেন, নিচের তলায় একটা ঘরের মেঝে ইদারা আছে, সেই 2000 বছরের পুরনো ইদারা, কিন্তু কি জল! বরফের মতন ঠান্ডা, শরবতের মতন মিষ্টি। অরুণা পুরুষদের এই আলোচনায় যোগ দিল না, একটু নিঝুমভাবেই খেতে লাগলো। খাওয়া শেষ হলে পর বিরাজবাবু বললেন, শাল্য বউ, তুমি তো ক্লান্ত হয়েছ নিশ্চয়ই, শুয়ে পড়ো গিয়ে। আমরা আরো খানিকক্ষণ গল্প গুজব করি। কাল ভোরেই আমি চলে যাব, হয়তো 2-3 দিন আর আসতে পারবো না। অরুণা মাথা হেলিয়ে শুতে চলে গেল। সুধীর আর বিরাজবাবু ঘন হয়ে বসলেন। গল্প করতে করতে একসময় ভূতের গল্পেরও প্রসঙ্গ উঠল। বিরাজবাবু গলা খাটো করে বললেন, বউকে কিছু বলো না, কিন্তু গিরিধরের মুখে শুনেছি এই বাড়িতে নাকি আছে। কি আছে? ভূত প্রেত? আপনি বিশ্বাস করেন? বিরাজবাবু হাসলেন। আমি বিজ্ঞানী, যার প্রমাণ পেয়েছি তা বিশ্বাস না করে উপায় কি? বিজ্ঞানী আর অবিজ্ঞানীদের মধ্যে এখানেই তো তফাৎ। বিজ্ঞানী প্রমাণ পেলে বিশ্বাস করে, আর অবিজ্ঞানী প্রমাণ পেলেও বিশ্বাস করে না, উল্টে নানা রকম কুব্যাখ্যা শুরু করে দেয়। আপনি তাহলে প্রমাণ পেয়েছেন? দেখো, ভূতকাল নিয়ে আমার কারবার। ভূতকালের সন্ধানে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎই এমন কিছু পেয়েছি যাকে বাস্তবে বলা যায় না। সেই গল্প আর একদিন বলবো। তবে এ বাড়িতে আমি নিজে কিছু প্রত্যক্ষ করিনি, যা শুনেছি চাকর বাকরদের মুখে। ওরা কি বলে? ওরা বলে একটা আত্মা আছে, মাঝে মাঝে গভীর রাত্রে বিনার ঝংকার শোনা যায়, তাজা ফুলের গন্ধে চারিদিক ভুরভুর করে। সুধীর চমকে উঠে বলল, কোন ফুল? কেয়া? বিরাজবাবু কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। তা জানি না, আজ তোমার বউ কি আর গন্ধ পেয়েছিল, তাই তো? এটা আমার খেয়াল হয়নি। সুধীর বলল, অরুণার এই দুর্ঘটনা হবার পর থেকে সে 3 বার কেয়া ফুলের গন্ধ পেয়েছে। কোথাও কেয়া ফুল নেই, তবু গন্ধ পেয়েছে। এর মানে কি আপনি বলতে পারেন? বলে সুধীর সেই মোটর অ্যাক্সিডেন্টের পর থেকে সমস্ত কিছু খুলে বলল। বিরাজবাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, এখানে আসার আগেও যদি গন্ধ পেয়ে থাকে তাহলে অলৌকিক কাণ্ড নাও হতে পারে। হয়তো মাথার চোট লাগার ফলে অলফ্যাক্টরি নার্ভস বিগড়ে গিয়েছে। স্নায়ু বড় বিচিত্র যন্ত্র। যা হোক, ভাবনার কিছু নেই, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তারপর রাত গভীর হয়েছে দেখে তিনি দোতলায় শুতে চলে গেলেন। সুধীরও শুতে যাচ্ছিল, কি মনে করে একবার বাইরের দরজার পর্দা সরিয়ে ছাদে উঁকি মারল। বাইরে মধুর শীতলতা, চাঁদ আকাশের মাঝখানে উঠে এসেছে। বালি ঢাকা প্রকাণ্ড ছাদখানা চাঁদের আলোয় ঝিকমিক করছে, যেন স্বপ্নে জেগে থাকা কোনো দৃশ্যপট। মালবের রাত্রি। সুধীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অরুণা যদি সুস্থ থাকতো তবে ওরা দুজনা মিলেও মালবের এই অপরূপ রাত উপভোগ করতে পারত। সুধীর শোবার ঘরে প্রবেশ করল। বড় ঘরটার মাঝখান জুড়ে রয়েছে বিস্তৃত পালঙ্ক দিয়ে। অরুণা খাটের এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুধীর খাটের পাশে ঝুঁকে মৃদু কণ্ঠে ডাকল, অরুণা, অরুণা। অরুণা জাগল না। ওর দেহ এমন শিথিলভাবেই পড়ে রয়েছে যে মনে হয় শুধু ঘুম নয়, ঘুমের চেয়েও নিবিড় কোনো অবচেতনার মধ্যে ওর সংজ্ঞা ডুবে গিয়েছে। হঠাৎ ভয় পেয়ে সুধীর নিজের হাতখানা অরুণার বুকে রাখল। না, হৃৎস্পন্দন মন্থর বটে, কিন্তু স্বাভাবিকভাবেই সচল আছে।
সুধীর সযত্নে অরুণার পায়ের ওপর চাদর টেনে দিল। অপলক চোখে তার ঘুমন্ত মুখখানার দিকে তাকিয়ে রইল। মাথার কাছের মোমবাতিটা নিঃশেষিত হয়ে নিভ নিভ হয়ে আসছিল। পুরোপুরি নিভে যাওয়ার আগে দপদপ করে উঠল। সুধীর তখন সন্তর্পণে অরুণার পাশে শুয়ে পড়ল। পরদিন সকাল থেকে তাদের প্রকৃত প্রবাস জীবনের আরম্ভ হলো। নির্জন প্রবাসে জীবনযাত্রার সুবিধা অসুবিধা দুই আছে। পরিচিত মানুষের অভাবে কখনো সুবিধা কখনো অসুবিধা মনে হয়। কাজকর্ম নেই, খবরের কাগজ নেই। এরকম অবস্থা কারোর পক্ষে সুখকর, আবার কারোর পক্ষে অসুখকর। কিন্তু যেখানে দুজন স্ত্রী পুরুষের মধ্যে প্রণয়ের বন্ধন আছে, সেখানে প্রবাসের নির্জনতা মধুময় হয়ে ওঠে। সুধীরের মন একটা নিবিড় রসনাভূতির জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল, কিন্তু অরুণার দিক থেকে তার প্রতিফলন আসলো না। বরং মনে হলো অরুণা সুধীরকে এড়িয়ে চলছে। অরুণা স্বভাবতই সরল সিধে প্রকৃতির, কিন্তু এখন দেখা গেল অরুণার চোখে গোপনীয়তার কটাক্ষ। সে যেন সুধীরের কাছ থেকে নিজের মানসিক অবস্থা প্রচ্ছন্ন রাখবার চেষ্টা করে চলেছে। তার মনের মধ্যে এমন কিছু ঘটছে যা সুধীরকে জানতে দিতে সে চায় না। রুক্মিণী প্রথম দর্শনে অরুণাকে ভালোবেসে ফেলেছে। সে নিজের কাজ থেকে ছুটি পেলে উপরে এসে অরুণার পাশে এসে ঘুরে বেড়ায়। অযাচিতভাবে তার সেবা করে, চুলে তেল দিয়ে দেয়, চিরুনি দিয়ে আঁচড়ে দেয়, চুল বেঁধে দেয়, আর অনর্গল গল্প করে। অরুণা তার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে মেলামেশা করে। মেয়েদের এই একটা গুণ আছে, তারা উঁচু নিচু নির্বিশেষে সকল জাতির মেয়ের সঙ্গে মিশতে পারে। পুরুষের সে গুণ নেই। থাকলে সুধীরের ভারী সুবিধা হতো। গিরিধর সিংয়ের সঙ্গে গল্প করে সময় কাটাতে পারত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে যেন একটু নিরাশ্রয় হয়ে উঠেছে। সঙ্গে যে কটা বই এনেছে তাই মাঝে মাঝে খুলে বসে, কিন্তু বইয়ে মন বসে না। তখন সে প্রাসাদের দোতলায় থাকা অগুণতি ঘরগুলোর মধ্যে ঘুরে বেড়ায়। ঘরগুলো পরিষ্কার নয়, কোথাও দেয়াল থেকে পাথর খসে পড়েছে, বা কোথাও ছাদের কোণে চামচিকে বাসা বেঁধেছে। সব মিলিয়ে পরিত্যক্ত লোকালয়ের প্রাণহীন শুষ্কতা। দ্বিতীয় দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর সুধীর তিনতলার ছাদে একা ঘুরে বেড়াচ্ছিল। আলসের কিনারে ঘুরে বেড়াতে বেড়াতে নানা অসংলগ্ন চিন্তার মধ্যে ভূত পেতের চিন্তাও তার মনে আসছিল। বিরাজবাবু বৈজ্ঞানিক হলেও অলৌকিক ব্যাপারে বিশ্বাস করেন। এই বাড়িতে নাকি বাজনার শব্দ শোনা যায়, ফুলের গন্ধ পাওয়া যায়। হয়তো কিছু আছে। হানাবাড়ির কতই তো গল্প শোনা যায়, সবই কি মিথ্যে? এ বাড়িটা 2000 বছর ধরে মরুভূমির মাঝখানে পড়ে আছে। হয়তো জীবিত অবস্থায় যারা এখানে বাস করত, তাদেরই কেউ হয়তো বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি। 2000 বছর ধরে প্রতীক্ষা করেছে। কিসের প্রতীক্ষা করেছে কে জানে? এই রাজস্থানেরই নাকি কোথায় একখানা রাজপ্রাসাদ আছে, সেখানে রাতের বেলা প্রেতাত্মা ম্যায় ভুকা হু বলে কেঁদে বেড়ায়। আজও আকাশে চাঁদ উঠেছে। ঠান্ডা বাতাসে সুধীরের গা শীত শীত করে উঠল। সে ঘরে ফিরে গেল। বসবার ঘরে কেউ নেই, কিন্তু শোবার ঘর থেকে রুক্মিণীর গলার স্বর ভেসে আসছে। क्या बताए आपको भाई, वो सब हमारे को मालूम। সুধীর শোবার ঘরের পর্দা সরিয়ে দেখল সেখানে দুটো মানুষের মজলিস বসে গিয়েছে। মেঝের ওপর পাটি পেতে অরুণা ও রুক্মিণী মুখোমুখি বসেছে। তাদের মাঝখানে একটা আগুনের ছোট্ট আংটা।
রুক্মিণী খোলা শুদ্ধ চিনে বাদাম আঙুলে ঝলসে খোসা ছাড়িয়ে অরুণাকে দিচ্ছে। অরুণা পরম সুখে তাই নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাচ্ছে। फिर विराज बाबू आसलन वो एक बार वो दोनों तो मिल भी नहीं पाते थे। दिन क्या हुआ बाबू में अचानक? সুধীরকে দরজার কাছে দেখে রুক্মিণীর বাক্যস্রোত সংহত হলো। অরুণা মুখ তুলে তাকালো। সুধীর তাদের কাছে এসে হাসি মুখে বলল, কি গল্প হচ্ছে? আমিও গল্প শুনতে এলাম। অরুণা একটু যেন বিব্রতভাবে বলল, মেয়েলি গল্প কি তোমার ভালো লাগবে? সুধীর বলল, ভালো না লাগলে উঠে যাব, অন্তত চিনে বাদাম ভাজা তো ভালো লাগবে। সে কয়েক দানা চিনে বাদাম মুখে দিয়ে বলল, আচ্ছা রুক্মিণী, তোমরা কি এই বাড়িতে ফুলের গন্ধ পেয়েছ? সুধীর আশায় রুক্মিণী একটু আড়ষ্ট হয়ে পড়েছিল। এখন আবার স্বাচ্ছন্দ্য হয়ে বলল, जी मालिक भेजी तो उसके अलावा भी बहुत रात में बांसी आवाज सुना जाए, सितारे आवाज सुना जाए। কোন ফুলের গন্ধ পেয়েছ? আতর, গোলাপ, দুগ্ধুনের গন্ধ নয় তো? जी ना मालिक, ताज़ा फूल की खुशबू, जाई, जूही, चंपा, ये सब। কেয়া ফুলের গন্ধ পেয়েছ কখনো? অরুণা সুধীরের দিকে একবার চকিতে চেয়ে দেখল। রুক্মিণী উৎসাহ ভরা স্বরে বলল, केवड़ा फूल की खुशबू? हाँ, ना बाबूजी, केवड़ा फूलेर गंध केमन হয় আমি সেই জানি না। केवड़ा फूल কখনো देखी भी नहीं। हाँ, लेकिन केवड़ा फूल का एक कहानी जरूर मालूम है। কেওড়া ফুলের গল্প? हाँ बाबूजी, वो एक कहानी से हम अपने दादी के पास सुने से। আমার দাদি আবার তার দাদির কাছে শুনেছিল। ও সে বহুকাল ধরে এই গল্প চলে আসছে। ये महल को लेकर ही तो है वो कहानी। তাই নাকি? বলো কি গল্প শুনি। তখন রুক্মিণী চিনি বাদাম পোড়াতে পোড়াতে গল্প আরম্ভ করলো। অনেক অনেক দিন আগে এখানে একটা রাজ্য ছিল, এই মরুভূমির কিনারের রাজ্য। ছোট্ট राज्य, पर उसमें बहुत सुख था। शत्रु उत्पात नहीं, अनाभाव नहीं, महामारी भी नहीं। प्रजारा बहुत सुख से रहते थे यहाँ पे। राजा का नाम था विजय केतु। तरुण राजा हाल ही में दक्षिण देशेर एक राजकन्या के बिये करेছেন। अपूर्व सुंदरी राजकन्या, जैसे वो देखने में थी वैसे ही मधुर स्वभाव। उनका नाम था अरुणावती। সুধীর চমকে উঠে প্রশ্ন করল, কি নাম বললে? রুক্মিণী বলল, जी जी अरुणावती मालिक। এই গল্পের নাম রানী অরুণাবতীর গল্প। শুনছিলেন আমাদের আজকের গল্প প্রত্নকেতকী প্রথম ভাগ। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক ও বিরাজ বাবুর ভূমিকায় সুপ্রতিম, সুবীরের ভূমিকায় জুবায়েদ, অরুণার ভূমিকায় ইন্দ্রাণী, ডাক্তারের ভূমিকায় সন্দীপ, গিরধর সিংয়ের ভূমিকায় সমীর, রুক্মিণীর ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে, সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।